আসলে আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, মানে একদম মানে খুব কাছাকাছি মানে ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়। এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল 1987 সাল, 86 বা 87 সালের দিকের ঘটনা এটা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা। আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা। রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু একটু সামান্য একটু দূরেই, আধা কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে। অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই। আচ্ছা। তো উনি বেশ মানে খুব দক্ষ একজন ডোম ছিলেন, মানে খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেম গুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে একটু ড্রিঙ্কস করে নেন আর কি। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ওনার বিষয়টা ছিল ভিন্ন। উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না, এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় এই কাজটা করতে পারতেন। ওনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ। এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেম গুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনাটি ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্সাক্ট বলা মুশকিল, 86 বা 87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়। আচ্ছা। প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ পাওয়া যায়। আচ্ছা। এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। তো হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, মানে প্রচন্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরাই ওনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচন্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন, এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন, যে ওনার দুটো চোখ, মানে চোখ আমাদের আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলেও যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্য ভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে, এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক রাসেল ভাই, সবার কাছে একটু অবাক লাগে, এবং তখনই রাজবাড়ী জেলার যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ আসে, পুলিশ এসে বলল যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, মানে হয়তো বা আধা কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো। তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময় পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে, ওইটা একটা বেওয়ারিশ লাশ, পরিচয় ছিল না, দ্রুততার সাথে কবর দেওয়া হবে, যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। সেই নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। নিতাই ডোমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে, মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনে এই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। আচ্ছা, এরকম হয় না সাধারণত, কিন্তু কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে।
তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না। তার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। তো এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়িয়ে থাকা, মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে ওনার যে ওয়্যারলেস সেটটা ছিল, যে ওয়াকিটকি ছিল, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকিটকিতে হয়তো বা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে, কথা একটু স্পষ্ট আসছে। তো উনি চিন্তা করেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো মেসেজ, জরুরি মেসেজ আছে কিনা একটু রিপ্লাই দিয়ে আসি। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা। তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা। তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব? লাশ তোমাকে থাপ্পড় মারো কিভাবে? সম্ভব না, নিশ্চয়ই তুমি এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। বলে না, তোর এই যে দেখেন আমার মুখের দিকে তাকান। তখন দেখা যায় রাসেল ভাই ওনার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, মানে এত জোরে চড় মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসেও মারতে পারে, কিন্তু পুলিশ অফিসার খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে বা আনন্দের উৎসবগুলোতে আমরা মাঝে মাঝে জড়ি খেলা খেলতাম আর কি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চোখ চিকচিক করে আর কি, মুখে টুখে লেগে থাকে। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা। তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন, এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে। তার মানে সত্যি এই হাত দিয়ে চড় মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো। তো নিতাই ডোম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না, এখন কাটতে তো হবেই, এটা তাদের নিয়ম, যেভাবে পারো লাশ কাটো। দেখা যাচ্ছে ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। ওখানে পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি, তাদের কবর দেওয়ার জন্য। আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে, সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই দুইটা পাশ আছে ওই জায়গাটাতে, এবং এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা, সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন আসলে ভাই কবর দেওয়া যখন হয়েছে, স্বাভাবিকভাবে ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, আছে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে। তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না, কিন্তু এটা যখন কন্টিনিউ ঘটতে থাকলো, তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল, ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা, সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নেই। তো এইটা দেখে উনি প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরো কয়েকটা ঘটনা ঘটে। যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন, তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে ধরে। এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে, কিন্তু চোখ দেখা যায় না। আচ্ছা, মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখনো একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন। একটু উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল,
তখন রাসেল ভাই ওনার ঘরেই ঘটনা ঘটা শুরু করলো, কারণ উনি বিপত্নিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে। আচ্ছা। এবং উনি যখনই পাশে তাকাতেন তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরতো, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন যখন চলে আসতো তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এইটা ওনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার প্রথম মানে যে রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওই ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে তারা বলেছে সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা আসলে ভাই 3 দিন ঘটেছিল। আচ্ছা। 3 দিন পরে আর ঘটে নাই, 3 দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। আসলে ভাই ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে এবং বলছে যে তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা অন্য জায়গায় দে, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো, তখন হলে বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা কবরটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিই। রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে কবর দেওয়া হয়। এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রেবেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেন নাই, না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল। তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে কবর লাশ ঠিকই আছে, 4-5 দিনে নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা। এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাইডম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাইডম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। আচ্ছা। তো আসলে ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করেন বা এই কোন তন্ত্র মন্ত্র সাধনা করেন, আমরা অনেক সময় শুনেছি এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার বছরের পুরাতন একটা বিষয় যে তাদের কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা তাদের তার তন্ত্র মন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান। জি। এই ধরনের ঘটনা মানে অনেক হাজার হাজার বছর আগের থেকেই ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো ওনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের ওইখানে সরিয়ে নিয়ে আসেন এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়ি ছিল কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। আচ্ছা। এবং ওনার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। পরে উনি কিছুদিন রাজবাড়িতে আসছিলেন এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান এবং তারপরে এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে নিতাইডুম অনেকদিন জীবিত ছিলেন। তো যখন ওনার কবরটা সরিয়ে আনা হয় তারপর থেকে ওই ধরনের ঘটনা ওনার সাথে কোনো দিন ঘটে নাই। এখনো ওনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিক ভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আর কি রাজবাড়িতে। যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে এই যে কিছুদিন পর থেকেই
যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়, খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি রাসেল ভাই ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে 86 বা 87 সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই 3 জন মিলে তারা একটা নৌকা নিয়ে ওই বাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে 12টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানেক কি করে আমরা ইফতারের আগে মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যে ঘর বাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘর বাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘর বাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে 20-25 জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বললো যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো তার একটু সামনেই, তো এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, তো তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজবেন্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিলে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজবেন্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠালো, উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজবেন্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, তো 1 কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না, এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না। মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে, তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না। তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেজে জেনে ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা, কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে
ওই নৌকায় যে দুইজন ছিল এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যে বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের দুটো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরে আচ্ছা, যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার মাথার মানে পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা, এবং ওই যে সাথে যে বরবেশের যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা দুইজন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল এরা দুজন মিলে ওই তিনজনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা, এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই তিনজনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, যখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে দুইটা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা, নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন 5 ব্যাটারির লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের তিনজনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো? তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ তিনটা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে, তখন ওরা চিন্তা করেছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কেউ কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে, এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে ওদিকে নিয়ে যায়, তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারে না, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাই কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়েছে। ঘটনাটি আসলে অনেক আগে, প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল, উনি পেশায় হলো কসাই ছিলেন, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই পুরাকান্দা নামক একটা জায়গা আছে, এটা একদম নদীর পারে আর কি, একদম পাশে, তো রাজবাড়ি তো পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রাসেল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতে হয়। এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা এটা।
তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওনার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন যে কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালায়। আচ্ছা। উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন। তো উনি যখন এই কাজটি করেন একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলেনি, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সেটা মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায়নি। আচ্ছা। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে জলিল, যে যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা। যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা। এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনে যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর রাসেল ভাই উনি ওই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যেটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশে যে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে, কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না, কিন্তু মানে
খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুম গুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা। তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে, মানে দুটো চোখ, আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা। কিন্তু আলোটার কাছে আসতে পারছেন, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা। যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা। তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে, এবং উনি খেয়াল করছেন আলোর রেঞ্জের মধ্যে আসতে পারছেন। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা। ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয় হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তো তারপর আসল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা
চিন্তা ভাবনা করে দেখতে পারি। তবে আচ্ছা। ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা। তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই।